আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের বাকি অংশে। আমরা এই পার্টিকুলার উদাহরণটা দিয়ে যখন লিখলাম আর কি, তখন আসলে আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল বিদ্যুতের কারণে, বিদ্যুৎ বিভ্রাট। সো আমরা এখন এখান থেকে আবার শুরু করব। সো আমরা পড়তেছিলাম হচ্ছে রুল নাম্বার 1। আমরা বলেছি আমরা 100টা টপ নচ গ্রামার রুলস পড়বো, যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে আসবেই, ঘুরে ফিরে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই আসবে, এবং সেগুলোর এক্সপ্লেনেশন আমরা করতেছিলাম। তো সেখানে রুল নাম্বার 1-এর এই অংশটাই আমরা শেষ করেছিলাম, এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা শেষ করেছিলাম হচ্ছে নাউন ক্লজের কথা বলে। সো আমি একটু সবাইকে ক্লাসটা শেয়ার করে দিই, যাতে করে হচ্ছে আলটিমেটলি তোমরা ক্লাসটা দেখতে পারো। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ক্লাসটা আমি একটু শেয়ার করে দেই। যারা লাইভে ক্লাসটা করতেছো তারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবা। ওকে, ঠিক আছে। ক্লাসে শেয়ার করা হচ্ছে, ডান। তোমাদের কথা মতো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া শেষ। ওকে, ডান, 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 শেষ। আর একটু মেনশন করে দেই যাতে করে সবাই একটু ক্লাসটায় ঢুকে যেতে পারে। অনেকেই ক্লাসটায় এখন নাই, রাইট? আমি একটু ওয়েট করি, সবাই একটু আসুক, জয়েন করুক। ওকে, ঠিক আছে, পারফেক্ট। চলো, চলো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা শেষ করেছিলাম হচ্ছে এখানে যে আমাদের যে সাবজেক্টের কথাটা বলে, যে সাবজেক্টটা হচ্ছে একটা নাউন ক্লজ। এটা একটা কি ছিল? এটা ছিল একটা নাউন ক্লজ। কিভাবে সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এটা একটা নাউন ক্লজ। আমরা আগেই বলেছিলাম যে ক্লজ মানে সেখানে থাকতে হবে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো, এই যে আমাদের সেই ফাইনাইট ভার্বটা, হোয়াট এভার হি সেইড, এই সেইড হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের যে টেন্সটা সেটা ধরা যায় বা চেনা যায় বা বের করা যায়। তাহলে এই ফাইনাইট ভার্বের ব্যবহার এখানে আছে, আবার এখানে আরও একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে এটা অবশ্যই একটা ক্লজ। এটা একটা কি? এটা একটা ক্লজ। এবং যেহেতু বাক্যের শুরুতে বসছে, আমরা জানি বাক্যের শুরুতে কে বসে? নাউন, প্রোনাউন বসে। সো অবভিয়াসলি এটা নাউন ক্লজ হবে, কারণ প্রোনাউন ক্লজ বলে কিছু নাই। তাই এটা হয়ে যাচ্ছে কি? একটা নাউন ক্লজ। তাহলে হোয়াট এভার হি সেইড, এইটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি কাকে দিয়ে? আমরা এটাকে সাবস্টিটিউট করতে পারি ইট দিয়ে। কাকে দিয়ে বলো? ইট দিয়ে। অর্থাৎ আমরা কিন্তু এটাকে ইটও লিখতে পারতাম। তখন আমরা কি করতে পারতাম? তখন আমরা লিখতে পারতাম যে ইট ওয়াজ, আমরা টোটালির জায়গায় কমপ্লিটলি লিখতে পারতাম সিনোনিম হিসেবে, যে ইট ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি। ইট ওয়াজ কমপ্লিটলি কি? আননেসেসারি। ঠিক আছে, এই আননেসেসারি তখনও একটা কি হইতো? অ্যাডজেক্টিভ হইতো। তাহলে এই যে সেন্টেন্সের ধরনগুলোর পরিবর্তন, এইটা বোঝাটা খুবই খুবই জরুরি। খেয়াল করো, এই যে এখানে ইট ওয়াজ কমপ্লিটলি আননেসেসারি, সেটা কি ছিল? হোয়াট এভার হি সেইড, যা সে বলছিল। অনেক সময় আমরা অনেক উল্টাপাল্টা কথা বলি না, যা দরকারই নেই বলার, তারপর আমরা বলি। তো সেই ক্ষেত্রে এরকম আমরা বলি না, আর ও যা বলছিল দরকারই ছিল না, খুবই অদরকারি কথাবার্তা। তাহলে হোয়াট এভার হি সেইড ওয়াজ টোটালি আননেসেসারি। এখন মজার ব্যাপারটা কি? এই যে আননেসেসারি জিনিসটা মানে কি? ইরেলেভেন্ট। আননেসেসারির একটা সিনোনিম আমরা কি লিখতে পারি? আননেসেসারির একটা সিনোনিম আমরা লিখতে পারি ইরেলিভেন্ট। ইরেলিভেন্ট, ঠিক আছে? আমাদেরকে না এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ইরেলিভেন্ট, ওকে? এছাড়া আমরা আরেকটা জিনিস দেখব যে আননেসেসারির অ্যান্টোনিম হচ্ছে কি? নেসেসারি। অ্যান্টোনিম কি? নেসেসারি। এবং এটা নাউন ফর্ম হচ্ছে নেসেসিটি। এটা লিখো, এটা লিখো, এটা নাউন ফর্ম হচ্ছে নেসেসিটি। এবং আমরা প্রায় একটা বাক্য বলি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ কি? বলো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তার মানে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। প্রয়োজনীয়তাই কি? উদ্ভাবনের কি? জনক। মনে থাকবে না?
এই ব্যাপারগুলো। তাহলে এইটাই কি একমাত্র উদাহরণ? না, আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো এখানে তোমাদের একজন আছে কি, ধরো একজন আছে আফরিন, একজনের নাম। তাহলে আমি লিখলাম যে ধরো হচ্ছে হোয়াট, ধরো কে আছে, নাম কি আছে, আফরিন আছে না অন্য কেউ আছে? দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা, আফরিন একটা আছে। হোয়াট আফরিন রোট, খেয়াল করো, হোয়াট আফরিন রোট মেড অথবা সারপ্রাইজড হার ফ্যামিলি। দেখো তো এই সেন্টেন্সের দিকে একটু তাকাও, এই সেন্টেন্সের দিকে একটু তাকাও। কি বলছে? বলছে হচ্ছে হোয়াট আফরিন রোট সারপ্রাইজ হার ফ্যামিলি। তার মানে এই সেন্টেন্সটাতেও এই যে হোয়াট আফরিন রোট, এই যে রোট, এইটা হচ্ছে আমাদের কি, এই ফাইনাইট ভার্ব এভি, ঠিক আছে? এবং এইখানে আমাদের আরো একটা ভার্ব আছে। তাহলে যা আফরিন লিখেছিল সে তার ফ্যামিলিকে কি করেছিল? সারপ্রাইজড করেছিল। সো আলটিমেটলি এটা একটা কি ক্লজ? এটা একটা নাউন ক্লজ। কথাটা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? বলো বলো, কথাটা বুঝতে পারছো? কথাটা বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? নাউন ক্লজ। একটু দ্রুত লেখো, ডান লিখবা, ডান লিখবা, আমি এখনো দেখতেছি না, ডান লিখবা, দ্রুত বলো, ডান লিখবা। এরকম বহু হইতে পারে, বহু সেন্টেন্স হইতে পারে, হ্যাঁ, বহু সেন্টেন্স। ধরো এইটাও একটা সেন্টেন্স, এই দেখো এইটাও একটা সেন্টেন্স। আমরা জিনের কাছে উইশ করি না যে হোয়াট এভার ইউ ডিমান্ড, হোয়াট এভার ইউ ডিমান্ড, ঠিক আছে? এই যে অংশটা, এইখানে ডিমান্ড হচ্ছে কি, এটা ফাইনাইট ভার্ব। হোয়াট এভার ইউ ডিমান্ড, তুমি যাই চাও, তুমি যাই চাও, ইজ মাই উইশ। যিনি বলতেছে কি, এইটা আমার উইশ। ওকে, সো পারবা সবাই? দ্রুত বলো। অথবা হোয়াট এভার ইউ উইশ, হ্যাঁ এটাও হইতে পারে। দ্রুত বলো, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এনি কমেন্ট? নো কমেন্ট, পারফেক্ট, ঠিক আছে, ডান। না না, একজন লিখছে কি, ওকে ওকে, না স্যার, থ্যাংক ইউ, না স্যার আমি ভাবছি তুমি বুঝো নাই। তাহলে হোয়াট এভার ইউ ডিমান্ড, অথবা ধরো আমার মন চাইছে আমি ডিমান্ড লিখবো না, আমি লিখলাম হোয়াট এভার ইউ উইশ। খেয়াল করো, হোয়াট এভার ইউ উইশ, এটাও কিন্তু একটা ভার্ব, এটাও একটা কি, এটাও একটা ভার্ব। তাহলে এই যে হোয়াট এভার ইউ উইশ ইজ মাই ডিমান্ড, আমি কি লিখলাম? হোয়াট এভার ইউ উইশ ইজ মাই ডিমান্ড, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাদের পড়াটাকে গুছাইতে হবে। এইখানেও একটা কি আছে, ভার্ব আছে। এই যে এখানে এটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে কোনোভাবেই প্রোনাউন বলা যাবে না, এটাকে কোনোভাবেই প্রোনাউন বলা যাবে না, এটা প্রোনাউন বললেই ভুল। পরীক্ষার হলে এটাকে প্রোনাউন বললেই ভুল। ডিমান্ড হচ্ছে কি, নাউন। পড়াটাকে গুছাইতে হবে, ঠিক আছে? তাহলে এখন আসো রুল নাম্বার 2 এ। এখন আমরা কোথায় আসবো? এখন আমরা আসবো হচ্ছে রুল নাম্বার 2। এই কালার দিয়েই করছিলাম না? এই বলো তো, এই কালার দিয়েই তো করছিলাম। ও না, সরি, সবুজ কালার দিয়ে করছিলাম। প্যাটার্নটা ভুলে গেছি, এই জন্য একটু আসলাম, প্যাটার্নটা ভুলে গেছি স্যার। এবার আসো রুল নাম্বার 2 এ। ওকে, সো রুল নং 2। এখন যে রুলটা আমি বলবো, এই রুলটা খুবই সিম্পল একটা রুল, খুবই সিম্পল একটা রুল, ইয়েট খুবই ইম্পর্ট্যান্ট। কি সেই রুলটা আমরা একটু দেখি। খুবই সিম্পল একটা রুল, ইয়েট ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা প্রায়ই এই রুলটা ভুল করে থাকি, আমরা প্রায়ই এই রুলটা কি করে থাকি, ভুল ইউজ করে থাকি। আমরা এটার কি ইউজ করে থাকি, আমরা রং ইউজ করে থাকি। রং ইউজ করা যাবে না, রাইট ইউজ করতে হবে। আমরা অনেক সময় বুঝি না যে ভার্ভকে কিভাবে প্রশ্ন করব। তোমরা আজকেও ক্লাসে একজন বলছো যে ভার্ভকে কিভাবে প্রশ্ন করব, এইটা আগে একটু বলেন। ভার্ভকে প্রশ্ন করার যে ব্যাপারটা, ভার্ভকে প্রশ্ন করে কিভাবে চিনবো যে এরপরে কি কি বসবে। আমি আবারও বলতেছি, আমরা একটু আগেই এই জিনিসটা পড়ে আসছি যে ভার্বের পরে 3টা জিনিস আমরা পাই। বেসিকলি আমরা কয়টা জিনিস পাই? 3টা জিনিস পাই। ইদার অবজেক্ট পাই, কি পাই আমরা? আমরা পাই অবজেক্ট, অথবা আমরা পাই হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা কি পাই? কমপ্লিমেন্ট পাই।
অথবা আমরা পাই হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবারও বলতেছি, কি পাই আমরা? অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়ালস, যেভাবে লিখতে চাও। তাহলে এখন ভার্বকে প্রশ্ন কিভাবে করব? একজন জানতে চাইছিল অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে লিখবো, বা অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে জানবো, কিভাবে বুঝবো। আসো শিখাই। অনেক টাইপের অ্যাডভার্ব আছে, তবে 3টা অ্যাডভার্ব আমরা বেশি শিখি। সেটা কি কি? এমপিটি, ম্যানার, প্লেস আর টাইম। তো আসো একটু শেখাই তোমাদেরকে। ভার্বকে 2টা ওয়েতে প্রশ্ন করা যায়। এই যে দেখো 2টা টানলাম, এইভাবে আমার সাথে টান দাও। ভার্বকে কয়টা ওয়েতে কোয়েশ্চেন করা যায়? 2টা ওয়েতে কোয়েশ্চেন করা যায়। প্রথম ওয়েতে ভার্বকে আমরা যখন কোয়েশ্চেন করি, তখন আমরা কোয়েশ্চেন করতে পারি হোয়াট অথবা হুম দিয়ে। হোয়াট অথবা কি দিয়ে? হুম দিয়ে। এইটা হচ্ছে আমাদের একটা টাইপ অফ কি কোয়েশ্চেন, হোয়াট অথবা হুম। আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি when, where, how দিয়ে। তাহলে এই যে দেখো, তাহলে ভার্বকে আমরা কয়টা প্রশ্ন করলাম? ভার্বকে আমরা প্রশ্ন করলাম হোয়াট অথবা হুম দিয়ে। ভার্বকে আমরা প্রশ্ন করলাম when, where, how দিয়ে। তাহলে এখন আসো উত্তর কি পাবো? আমরা ভার্বকে যখন প্রশ্ন করব হোয়াট বা হুম দিয়ে, আমরা উত্তর পাবো নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ। তাহলে এই হচ্ছে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যেটা পাই। আমরা যখন ভার্বকে প্রশ্ন করব কাকে দিয়ে বলতো? আমরা যখন ভার্বকে প্রশ্ন করব হচ্ছে আমরা যখন ভার্বকে প্রশ্ন করব হচ্ছে when, where, how দিয়ে, তখন আমরা কি পাবো? দেখো, তখন আমরা পাবো হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ। আর ভার্ব যখন লিঙ্কিং ভার্ব হয়ে যাবে, এটা টোটালি একটা আলাদা সেকশন। ভার্ব যখন কি হয়ে যাবে? ভার্ব যখন টোটালি লিঙ্কিং ভার্বে পরিণত হবে, যেটা একটা কি ভার্ব, যেটা হচ্ছে খুবই একটা দুর্বল ভার্ব, উইক ভার্ব। লিঙ্কিং ভার্ব যারা ফিলিং প্রকাশ করে, কাকে কি প্রকাশ করে? ফিলিং প্রকাশ করে। ফিলিং কিন্তু একটা নাউন, ফিলিং প্রকাশ করে। তখন আমরা উত্তর হিসেবে কি পাবো বলো? লিঙ্কিং ভার্ব যখন থাকবে, তখন হিসেবে আমরা পাবো হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ। আমরা একটাই লিখলাম, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যাপার, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে মনে থাকবে? বলো, ভার্বের এই জিনিসটা একটু তাকাও, সবাই তাকাও, এই জিনিসটার দিকে সবাই একটু তাকাও। কি বলছি স্যার? স্যার বলছি ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে তুমি প্রশ্ন করবা, একটা সেন্টেন্সে ভার্বকে প্রশ্ন করলে তুমি এগুলাই পাবা ঘুরে ফিরে। কাদের পাবা? তুমি ঘুরে ফিরে এই 3টাকেই পাবা। ঘুরে ফিরে কাকে পাবা? এই 3টাকে। তাহলে আমি যদি এক্স্যাক্টলি ভার্বকে প্রশ্ন করি হোয়াট অথবা হুম দিয়ে, বাংলাটাও লিখে দিচ্ছি। হোয়াট মানে হচ্ছে কি? কি। হোয়াট মানে হচ্ছে কি, আর এর মানে হচ্ছে কি? কাকে। ঠিক আছে? ওয়েন দিয়ে যখন করব, তার মানে কি? কখন। ওয়্যার মানে কি? কোথায়। এবং হাউ মানে কি? কিভাবে। বুঝতে পারছো? সিস্টেম বোঝা গেছে? এইবার আসো, এইবার আসো তোমাদের প্রশ্নের 2টা সহজ উদাহরণ লিখবো, বেশি না, সহজ 2টা উদাহরণ লিখবো। কি লিখবো স্যার? সহজ 2টা উদাহরণ লিখবো। কি লিখবেন স্যার? প্রথম উদাহরণটা হচ্ছে রাকিব প্লেজ ক্রিকেট। পরের উদাহরণ লিখবো স্যার কি? রাকিব প্লেজ ওয়েল। একটু তাকাও, সেন্টেন্সের দিকে তাকাও। তাহলে আমার সাবজেক্টটা কে? মিস্টার রাকিব। রাকিব। রাকিবের পর আমার ভার্বটাকে প্লেইজ না? 2টাতেই ভার্ব কি? প্লেইজ না? তাহলে রাকিব প্লেইজ ক্রিকেট, রাকিব প্লেইজ ওয়েল। এখন তাকাও, এই যে এখানে ক্রিকেট, এখানে ক্রিকেট হচ্ছে কি? একটা শব্দ, এখানে ওয়েল আর একটা শব্দ। এখন প্রশ্ন হচ্ছে ভার্বকে প্রশ্ন করো, রাকিব কি খেলে? রাকিব ক্রিকেট খেলে।
তাহলে আমরা বলছিলাম হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাবে বলো? হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাবে? উত্তর পাবে হচ্ছে নাউন। উত্তর কি পাবে বলো? উত্তর পাবে হচ্ছে নাউন। হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর কি পাবে? নাউন পাবে। আবার দেখো রাকিব প্লেজ ওয়েল। রাকিব কি খেলে, এখানে কি আর প্রশ্ন আসবে? রাকিব কেমন খেলে, এইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। রাকিব কেমন খেলে, রাকিব প্লেজ ওয়েল, তার মানে এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারছো? এখন ধরো রাকিব হচ্ছে কার মতো খেলোয়াড়? রাকিব মনে করো আমার মতো প্লেয়ার। তাহলে আমার মতো প্লেয়ার তো খুব ভালো ক্রিকেট খেলতে পারে না। তাহলে আমি ওয়েল না লিখে কি লিখতে পারবো বলো তো? আমি ওয়েল না লিখে তখন লিখতে পারবো হচ্ছে রাকিব প্লেইজ পুয়ারলি। কি লিখতে পারবো? রাকিব প্লেইজ পুয়ারলি। এইটা নিজেও একটা অ্যাডভার্ব, এইটাও নিজে একটা কি অ্যাডভার্ব। তাহলে এইবার বুঝতে পারছো? বলো ভার্বকে কোয়েশ্চেন কিভাবে করবা? এখনো বুঝো নাই? আমরা বলো, তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও, অনেকে কনফিউজ হয়ে যাও যে কিভাবে আনসার করবা। তাহলে ধরো পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন আসছিল এইভাবে, দেখো পরীক্ষায় প্রশ্ন আসছিল এইভাবে যে হি ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে প্রশ্ন করছে ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? বলো, বুঝতে পারছো প্রশ্নটা? তাকাও তাকাও, লুক এট দিস বোর্ড, লুক এট দিস বোর্ড। টু গেইজ, লুক এট মানে কি? টু গেইজ এট সামথিং, এক দৃষ্টিতে, মানে মনোনিবেশ করে এক দৃষ্টিতে কোনো কিছুর দিকে তাকানো। তাহলে হি ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলতেছিল। প্রশ্ন আসছে ইন দ্য ফিল্ড কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, একটা জিনিস তো আমরা বুঝি যে ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে। এটা লিখো, এটা খাতায় লিখো, ব্রেইনকে ট্রাস্ট করবে না, এটা খাতায় লিখো। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখন আসো অ্যানালাইসিস করি, চলো অ্যানালাইসিস শুরু করি। তাহলে অ্যানালাইসিসের প্রথম ধাক্কায় কি আছে? যে হি ওয়াজ প্লেইং, এটা তো আমার ভার্ব, তাই না? এটা হচ্ছে আমার বি ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। তাহলে হি ওয়াজ প্লেইং সামথিং। খেয়াল করো, বুঝো, চিন্তা করো, যদি আমার প্রশ্নটা এরকম থাকতো হি ওয়াজ প্লেইং সামথিং, কিছু একটা খেলতেছিল, সে কিছু একটা খেলতেছিল, তখন এই সামথিংটা কি হয়ে যেত? একটা প্রোনাউন হইতো। কি হইতো? প্রোনাউন অ্যাজ অবজেক্ট, মানে অবজেক্টিভ প্রোনাউন। প্রোনাউন অ্যাজ অবজেক্ট মানে অবজেক্টিভ প্রোনাউন। কিন্তু প্রশ্ন আসছে হি ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড। তাহলে আমাকে প্রশ্ন করো তো, এখানে ভার্বকে কি বলছিলাম? হোয়েন, ওয়্যার, হাউ। হোয়েন, ওয়্যার, হাউ, তার মানে কি কোথায় খেলতেছে? কোথায় খেলতেছে সে? হি ওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড, কোথায় খেলতেছে? ইন দ্য ফিল্ড। তাহলে ধরো এই যে ইন দ্য ফিল্ড আছে, আসো আসো, ঠান্ডা মাথায় পাবো, আহামরি পড়া না, আহামরি পড়া না, আহামরি পড়া না, কিন্তু তোমরা কঠিন মানায় ফেলো, তাই বলি, বাধ্য হই। তাহলে আসো দেখো, এই যে ইন দ্য ফিল্ড, এই যে তোমার ইন দ্য ফিল্ড, হ্যাঁ, এই যে তোমার ইন দ্য ফিল্ড, এই ইন দ্য ফিল্ডকে আমি যদি একটা শব্দ দ্বারা সাবস্টিটিউট করি এবং শব্দটার নাম যদি রাখি এরকম, শব্দটার নাম কি? শব্দটার নাম হচ্ছে আউটসাইড। শব্দটার নাম কি? আউটসাইড। আমরা বলো তো, এটা একটা প্লেস না? এটা তখন কি অ্যাডভার্ব অফ প্লেস না? আমাকে বলো, অ্যাডভার্ব অফ প্লেস না এটা? বলো, কমেন্টে বলো, অ্যাডভার্ব অফ প্লেস না? তাহলে যাহা আউটসাইড তাহাই ইন দ্য ফিল্ড, যাহা আউটসাইড তাহাই ইন দ্য ফিল্ড। যেহেতু ইন দ্য ফিল্ডে তিনটা শব্দ আছে, এটা একটা ফ্রেজ। আগেই বলছি, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ। তাহলে আগেই যেহেতু এটা বলছি ফ্রেজ মানে শব্দগুচ্ছ, তাহলে আর কি কোনো ফেরেশানি আছে? আর কি কোনো ভুল মানে হওয়ার সম্ভাবনা আছে? একদমই নাই। তাহলে এইটা অবশ্যই একটা ফ্রেজ। এখন কি ফ্রেজ? এখন এইটা যদি অ্যাডভার্ব হয় আউটসাইড, তাহলে তার পরিবর্তে তার সাবস্টিটিউট আমি যা লিখবো তার সেটার ফ্রেজ হবে অ্যাডভার্ব ফ্রেজ। এখন তোমার প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজে ইজ কি করে স্যার? অ্যাডভার্ব ফ্রেজে ইজ কি করে? তাহলে একদম ক্লাসের শুরুতে বলছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজের তিনটা টাইপ আছে। কি আছে? প্রিপোজিশনাল ফ্রেজের, প্রিপোজিশনাল ফ্রেজের তিনটা টাইপ আছে। একটা সে নিজেই, একটা সে কি, একটা সে নিজেই, একটা সে কি, একটা সে নিজেই।
ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তার তিনটা জিনিস। তাহলে এখন বুঝতে পারছো এটা কি ফ্রেজ? এটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে বুঝতে পারছো এইবার? তাহলে 2 নাম্বার রুলটা কি বোঝা গেছে? তাহলে 2 নাম্বার রুলটা কি আমরা বুঝবো? 2 নাম্বার রুলটার আনসার কি আমরা করতে পারবো? এখন কি আর আমাদেরকে এই ভার্ব চিনতে কষ্ট হবে যে ভার্বরে প্রশ্ন কিভাবে করে? ভার্বরে এইভাবেই প্রশ্ন করতে হবে। এখন এইখানে একটা জিনিস চলে আসে, সেইটা হচ্ছে দেখো, এরকম একটা সেন্টেন্স কারেকশনে আসে, এটা খ ইউনিট, সি ইউনিট, এই টাইপের জায়গায় এই প্রশ্নগুলো আসে ঢাবির বিসি ইউনিটে। কেমন? ধরো লেখছে যে মিস্টার খান, খেয়াল করো, বোঝার চেষ্টা করো, মিস্টার খান অ্যারাইভড yesterday in a bad condition there. খেয়াল করো, এই সেন্টেন্সটার দিকে তাকাও। বড় সেন্টেন্স থেকে ঘাবড়াবা না। আমি আবারও বলতেছি, আমাদের ব্যাচের বাচ্চারা বড় সেন্টেন্স থেকে ঘাবড়াবা না। কেন? কারণ বড় সেন্টেন্স মানে আরো মজা। এইসব প্রশ্ন সিটাগাংয়ের সি ইউনিটে আসে, অনেক বড় বড় সেন্টেন্স আসে, ওই টোফেল থেকে মারে, বুঝছো? টোফেলের প্রশ্ন ঘুরে ফিরে এদিক ওদিক করে দেয়, সো অনেক বড় লাগে, আসলে কিছুই না। আমি যদি বুঝি পার্ট বাই পার্ট, তাহলে কিছুই না। তাহলে দেখো, এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট কিভাবে বুঝবো? এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই সেন্টেন্সের যে সাবজেক্ট, এটা তো আমি জানি মিস্টার খান, এটা একটা প্রপার নাউন। এটা একটা কি নাউন? প্রপার নাউন। এটা তো আমার বুঝতে সমস্যা নাই। এটার যে ভার্বটা, এটার ভার্ব হচ্ছে অ্যারাইভড। তাহলে অ্যারাইভড হচ্ছে কি? V2। এটাও আমি বুঝলাম। তাহলে এইটুক আমি চিন্তা করতে পারি যে এখানে একটা টেন্স মার্কার আছে। টেন্স মার্কার ইয়েস্টারডে, যদি এরকম টেন্স মার্কার থাকে, ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, তারপরে লাস্ট ডে, লাস্ট নাইট, তাহলে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? V2 বসে। তাহলে আমাদের মনে রাখতে হবে, ভার্বের পরে যে অ্যাডভার্বগুলো বসে, তিনটা উপায়ে বসে। এমপিটি, সেটাকে কি বলা হয়? এমপিটি। কি বলা হচ্ছে? এমপিটি। তাহলে এম দিয়ে আমরা কি বুঝবো? এম দিয়ে আমরা বুঝবো ম্যানার। এম দিয়ে আমরা কি বুঝবো? ম্যানার। পি দিয়ে আমি কি বুঝবো? প্লেস। পি দিয়ে আমি কি বুঝবো? প্লেস। টি দিয়ে আমি কি বুঝবো? টাইম। তাহলে এখন বাচ্চারা একটু বলো, এটার মানে যে কি বলে অর্ডার বা ক্রম, এটার অর্ডার বা ক্রম এইভাবে আসছে, ম্যানার, প্লেস আর টাইম। তাহলে মিস্টার খান একজন মানুষ, অ্যারাইভড মানে কোথাও পৌঁছাইছে, কি ম্যানারে? ইয়েস্টারডে ইন এ ব্যাড কন্ডিশন দেয়ার। তাহলে আমি যদি একটু আইডেন্টিফাই করি, ইয়েস্টারডে হচ্ছে আমার টাইম, ইয়েস্টারডে আমার কি? টাইম। ইন এ ব্যাড কন্ডিশন হচ্ছে আমার ম্যানার, আর দেয়ার হচ্ছে আমার প্লেস। দেখো তো কি হয়? টিএমপি হয়ে যায় না? আমাকে বলো, এটা কি টিএমপি হয়ে গেছে না? তাহলে এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? বলো, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? অবভিয়াসলি এটা ইনকারেক্ট। অবভিয়াসলি এটা কি ইনকারেক্ট। এটা কি ইনকারেক্ট। তাহলে এটার কারেকশন লাগবে না। তাহলে অ্যারাইভড এর পর আমাদের সবার আগে কোনটা বসাইতে হবে? ম্যানার। তাহলে মিস্টার খান কি অ্যারাইভড, তারপর আমরা কি লিখবো? ইন এ ব্যাড কন্ডিশন, অ্যাডভার্ব ফ্রেজ, ইন এ ব্যাড কন্ডিশন। ইন এ ব্যাড কন্ডিশন, তারপরে কি? দেয়ার ইয়েস্টারডে। বলো, বুঝতে পারছো? তাহলে মিস্টার খান অ্যারাইভড ইন এ ব্যাড কন্ডিশন দেয়ার ইয়েস্টারডে। ম্যানার, প্লেস, টাইম। ম্যানার, প্লেস, টাইম। তাহলে যে প্রশ্নটা করছিলা সে এখন কি বুঝতে পারছো? ম্যানার, প্লেস, টাইম। অথবা মিস্টার খান অ্যারাইভড দেয়ার ইয়েস্টারডে ইন এ ব্যাড কন্ডিশন। যদি আমরা এইটাকে কি, এই যে ইন এ ব্যাড কন্ডিশন, এটাকে যদি আমরা ম্যানার হিসেবে না চিন্তা করে জাস্ট একটা ফ্রেজ হিসেবে ইউজ করি,
ঠিক আছে, বা কেউ কেউ যদি নাউন ফ্রেজ হিসেবে এটা ইউজ করতে চায় তাহলে এটা শেষেও ব্যবহার করতে পারবে। তবে মিস্টার খান অ্যারাইভড ইন এ ব্যাড কন্ডিশন দেয়ার ইয়েস্টারডে, এটা বেটার, এটা বেটার ওয়ে। বলো বুঝতে পারছো না বুঝো নাই, দ্রুত বলো। বোঝা গেছে? তাহলে সেন্টেন্স বানানো আমাদের শিখতে হবে। দ্য মোর উই উইল লার্ন হাউ টু ক্রিয়েট সাচ সেন্টেন্সেস, আমরা আরও বেশি বা ক্ষুরোধার আমরা এগুলোকে কি করতে পারবো, এগুলোকে ইউজ করতে পারবো। তাহলে বলো বুঝতে পারছো না বুঝো নাই, দ্রুত বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তো যেটা স্যার বললাম যে আমরা যদি ইন এ ব্যাড কন্ডিশনটাকে জাস্ট ফ্রেজ আকারে ফেলে দেই তাহলে চাইলে এইটাকে আমরা সুন্দর করে লিখতে পারবো কি, যে এইটাকে আমরা সুন্দর করে লিখলাম যে ইন পুয়ার কন্ডিশন। আমি কি লিখলাম? ইন পুয়ার কন্ডিশন, ইন পুয়ার কন্ডিশন। আমি এটাকে বাক্যের শেষেও লিখতে পারি, আমি চাইলে বাক্যের শেষেও লিখতে পারি, অর্থাৎ কি এই বাক্যটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি যে মিস্টার খান arrived there yesterday in poor condition. That's it. ঠিক আছে, and of course এখানে এই yesterday এর কারণেই arrived হয়েছে। arrived হচ্ছে কি V2, এই yesterday হচ্ছে এখানে একটা টেন্স মার্কার। বলো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে ভার্ভকে কোয়েশ্চেন করা চিনবা। এখন আর কোনো দিন এইটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে আমাদের ব্যাচে? আর কোনো ঝামেলা থাকবে স্টুডেন্টদের? দ্রুত বলো, দ্রুত বলো, কোনো ঝামেলা থাকবে? ডান, থ্যাংক ইউ। ফ্রেজে কি ফাইনাইট ভার্ব থাকে না সাকিব ইসলাম? ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, এটাই স্যার বললাম একটু আগে। ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, ফ্রেজে কি থাকে না? ফাইনাইট ভার্ব থাকে না। আমি কথাটা লিখে দিই, আই গেস তোমাদের প্রবলেম হচ্ছে, আমি কথাটা লিখে দিচ্ছি যে ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, আর ক্লজে ফাইনাইট ভার্ব থাকে। না, শেষ। ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজে কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে। মনে থাকবে সবার? ওকে, ডান। সো পড়াটাকে না গুছাইতে হবে তোমাদের, পড়াটাকে যদি গুছাইতে পারো তাহলে ভালো, যত পড়াটাকে গুছাইবা তত ভালো, অ্যান্ড আলটিমেটলি এটা তোমাকে উপকার মানে দিবে বা উপকৃত হবে তোমরা। তাহলে আসো এরপরে আমরা চলে যাই রুল নাম্বার 3 এ। খুবই সহজ একটা রুল, বাট ইয়েট ইন্টারেস্টিং একটা রুল। ঠিক আছে, রুল নাম্বার 3 খুবই সহজ, খুবই সহজ, বাট খুবই ইন্টারেস্টিং, তোমরা মজা পাবা। রুল নাম্বার 3টা পড়ে তোমরা মজা পাবা। আসো এই দেখো, রুল নাম্বার 3টা পড়ে তোমরা মজা পাবা। ওকে, সো রুল নাম্বার 3 কি আছে? এই রুল নাম্বার 3তে কি আছে আমরা একটু দেখি। রুল নাম্বার 3তে যেটা আছে খুবই সিম্পল একটা রুল, একদম সিম্পল। এটা দেখলে তোমরা এখন হাসতে হাসতে পড়ে যাবা, আমি শিওর। রুল নাম্বার 3টা হচ্ছে সাফিক্সের ইউজ, অর্থাৎ নাউন প্লাস ly ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস ly ইকুয়ালস টু অ্যাডভার্ব। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে
এবং বি ইউনিটে বহুবার এই টাইপের কোয়েশ্চেন আসছে। বহুবার, বহুবার মানে বহুবার, ট্রাস্ট মি, বহুবার মানে বহুবার, বহুবার এই টাইপের কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে কাহিনীটা কি, এটার কি আসলে কি এমন, এটা কি, চলো আমরা দেখি। আহামরি কিছুই না, আহামরি কিছুই না। সো বেসিকলি নাউনের সাথে, বেসিকলি নাউনের সাথে তুমি যদি এলওয়াই যুক্ত করো, এটা একটা সাফিক্স, শব্দাংশ। সাফিক্স মানে শব্দাংশ, বাক্য শব্দের পরে বসে। প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে। সাফিক্স শব্দের পরে বসে, প্রিফিক্স শব্দের আগে বসে। তাহলে নাউনের সাথে এলওয়াই কি তৈরি করে, একটা অ্যাডভার্ব তৈরি করে। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই কি তৈরি করে, তৈরি করে হচ্ছে অ্যাডভার্ব, মানে হ্যাঁ, নাউনের সাথে এলওয়াই অ্যাডজেক্টিভ তৈরি করে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব তৈরি করে। এটা সিম্পল জিনিস। মেডিকেলে কি আসে, মেডিকেলে আসে উদাহরণ, 3টা উদাহরণ আসছে মেডিকেলে। কয়টা উদাহরণ আসছে? 3টা উদাহরণ, লিখে দিচ্ছে একদম 3টা উদাহরণ। কি কি লিখে রাখো আমার সাথে। কস্টলি, কি আসছে? কস্টলি। তারপরে আসে হচ্ছে হোমলি, কি আসছে? হোমলি। তারপরে আসছে হচ্ছে ফ্রেন্ডলি, কি আসছে? ফ্রেন্ডলি। এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে, আমরা জাস্ট 3টা দিলাম, কস্টলি, হোমলি, ফ্রেন্ডলি। এরকম আরো হাজার উদাহরণ দেওয়া যাবে। আচ্ছা, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কেমনে কি? খুবই সিম্পল, খুবই সিম্পল। কিভাবে সিম্পল স্যার? সিম্পল হচ্ছে এইভাবে যে এগুলোর উদাহরণগুলো একদম নর্মাল, যেমন স্লোলি, যেমন কি বললাম, স্লোলি। ঠিক আছে, তারপরে বললাম মনে করো হচ্ছে কেয়ারফুলি, কি বললাম? কেয়ারফুলি। তারপরে তোমার মনে করলাম হচ্ছে নাইসলি, কি বললাম? নাইসলি। তাহলে এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে, এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে। তাহলে এই যে এই দুইটার ফান্ডাটা কি, কোথায় কাজে লাগে? আসো দেখাই, আসো দেখাই, তাহলেই বুঝতে পারবা। লিখো আমার সাথে। ধরো আমি লিখলাম এরকম যে, মনোযোগ দাও, যে হি, এবং যেটা দেখাচ্ছে এটা পরীক্ষায় আসছে, সো খুব মনোযোগ দাও। হি বিহেভস ফ্রেন্ডলি। এইটা একবার সেন্টেন্স কারেকশনে আসছিল, হি বিহেভস ফ্রেন্ডলি। এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট, তাহলে আমাদের তো শিখতে হবে। আমরা একটু আগে শিখছি, কি শিখছি? আমরা শিখছি যদি ভার্ভকে প্রশ্ন করি, কাকে প্রশ্ন করি? ভার্ভকে প্রশ্ন করি বিভিন্নভাবে, তাহলে সঠিক উত্তর পাওয়া যায়। তাহলে আমি ভার্ভকে প্রশ্ন করা শুরু করলাম, কি বা কাকে, এখানে কি কোনো উত্তর আছে? হি বিহেভস ফ্রেন্ডলি, উত্তর নাই। তো বেসিকলি ফ্রেন্ডলি তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি একটা কি বলতো? ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি তোমাদেরকে কিন্তু পড়াইছি, দেখো প্রত্যেকটা জিনিসের সিকোয়েন্স। এই জন্য বলছি যে ভাইয়ার ক্লাস করবা, ক্লাসেই তোমার কাজ অর্ধেক হয়ে যাবে। দেখো আমি একটা সিকোয়েন্সে বলছি যে ভার্বের প্রশ্নে, যে ভার্ব যদি লিঙ্কিং ভার্ব হয়, ভার্ব যদি কি হয়? লিঙ্কিং ভার্ব। তোমাদের অনেকের একটা আপত্তি থাকতে পারে যে লিঙ্কিং ভার্ব কি, লেখেন কয়েকটা অন্তত। এই যে লিখে দিচ্ছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, এটা হচ্ছে বেসিক। তারপরে আছে কে কে? ফিল, লুক, স্মেল, তারপরে বিকাম, গ্রো, স্টে। এগুলো প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে, প্রচুর পরিমাণে। তাহলে লিঙ্কিং ভার্বের পরেই তুমি সব নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ পাবা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাকে একটু বলো, বিহেভস এটা কি কোনো লিঙ্কিং ভার্ব? বিহেভ কি কোনো লিঙ্কিং ভার্ব? নো। বিহেভ একটা স্ট্রং ভার্ব, তোমার বিহেভিয়ারকে বোঝাচ্ছে। তোমার বিহেভিয়ার কেমন? খুবই ফ্রেন্ডলি। কিন্তু তুই বলা যায় হি বিহেভস ভেরি ফ্রেন্ডলি। তাহলে আসো, এইটা বুঝতে হইলে একটা সেন্টেন্স বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস এই যে শুধু উদাহরণ দিলে হবে না। আমরা চাইলে এখানে শুধু এমসিকিউটা উঠায় ব্যাখ্যা করতে পারতাম, নো, আমরা সেন্টেন্স লিখবো। লেখো, আমরা লিখলাম হিজ বিহেভিয়ার ইজ ভেরি রুড। তার মানে এই সেন্টেন্স আমরা বুঝাইলাম তার বিহেভিয়ার মানে তার আচরণ, তার বিহেভিয়ার, বিহেভিয়ার কিন্তু একটা নাউন, তার বিহেভিয়ার হচ্ছে খুবই খুবই কি রুড। এই রুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড অবভিয়াসলি ভেরি তো একটা অ্যাডভার্ব। এখন প্রশ্ন হলো এই রুডের জায়গায় যদি আমরা এইভাবে লিখি যে হি ইজ
বিহেভিয়র ইজ ভেরি ফ্রেন্ডলি, তাহলে কি সেন্টেন্সটা কারেক্ট হয় না? অবশ্যই কারেক্ট হয়, 100% হয়। কারণ এই হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, এটা আমার কি, এইটা হচ্ছে আমার এখানে লিঙ্কিং ভার্ব ভাই, লিঙ্কিং ভার্ব। তাহলে অবভিয়াসলি এইটা আমার কি ইন্টেন্সিফায়ার বা অ্যাডভার্ব অফ ডিগ্রি, এইটা আমার অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হলো আসো ব্যাখ্যা করে দিই, আরো সহজ করে ব্যাখ্যা করে দিই। এটা হচ্ছে এই যে ফ্রেন্ড, ফ্রেন্ড হইল নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে তৈরি হয়েছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমাকে বলো ভার্বকে আমি প্রশ্ন করছি তার বিহেভটা কেমন, ম্যানার, তাহলে ম্যানারের পর কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? বলো, বুঝে বলো। হি বিহেভস হাউ, হি বিহেভস হাউ, কিভাবে, কেমন ভাবে বিহেভ করে। হি বিহেভস কি হইতে পারে বলো তো? হি বিহেভস ফ্রেন্ডলি, এখানে দিছে না, ফ্রেন্ডলি না দিয়ে এখানে যদি দিত হি বিহেভস পুয়ারলি, খেয়াল করো দেখো কিভাবে উত্তর বের হয়। হি বিহেভ যদি এখানে আনসার দিত বা সব লাইনে লিখতো পুয়ারলি, খেয়াল করো হি বিহেভস পুয়ারলি, তাহলে ওইটা আমি কারেক্ট ধরতাম। কেন? কারণ পুয়ারলি একটা অ্যাডভার্ব, পুয়ারলি একটা কি অ্যাডভার্ব, তার মানে সে খুব বাজেভাবে বিহেভ করে, হি বিহেভস পুয়ারলি। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি, লিখে রাখো, বারবার পরীক্ষায় আসবে। এই ধরনের ক্ষেত্রে আমরা এই রুলটা মনে রাখবো। রুলটা কি? রুলটা হচ্ছে ইন এ, খেয়াল করো ইন এ, তারপরে আমরা লিখবো এরকম যে নাউন প্লাস ly ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, এই ম্যানারে যেগুলো আছে, ইন এ ড্যাশ ম্যানার বা ওয়ে, ইন এ ড্যাশ ম্যানার বা ওয়ে। এইবার তুমি ফেলো, এই যে নাউন প্লাস ly ইকুয়ালস টু অ্যাডভার্ব যেটা আছে, এর জায়গায় তুমি ফ্রেন্ডলি লেখো। কি লেখো? ফ্রেন্ডলি। তাহলে আনসার কি হবে? হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার অথবা ওয়ে, হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার অথবা ওয়ে। পারবা? বলো পারবা? তাহলে প্রত্যেকটা জিনিস শেখার আছে। হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার অথবা হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তার মানে হিজ বিহেভিয়ার ইজ ভেরি ফ্রেন্ডলি বা ফ্রেন্ডলি অ্যান্ড হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার। বুঝছো না বুঝো নাই? দ্রুত বলো, বুঝছো না বুঝো নাই? প্রত্যেকটা পড়া শিখতে হবে। হি বিহেভস ওয়েল, সঠিক, শামীম আহমেদ সঠিক লিখছো, ভেরি গুড। হি বিহেভস ওয়েল, পারফেক্ট আনসার। বলো তারপরে arrived there in a bad condition yesterday, না 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 না, he arrived there in a bad condition yesterday দিলে ভুল হবে। এই ফরমেশন কি সবসময় ইউজ করা যায়? ডিটারমিনার প্লাস আর্টিকেল প্লাস অ্যাডভার্ব, হ্যাঁ অলওয়েজ। আরে বাবা রে, কি একটা প্রশ্ন করলা তুমি। দেখো প্রত্যেকটার সাব টাইপ আছে। ধরো অ্যাডজেক্টিভ কার সাথে আসছিল? অ্যাডজেক্টিভ আসছিল নাউন থেকে, নাউনকে প্রিমডিফাই করছে। আর্টিকেল কার কাছ থেকে আসছিল? আর্টিকেল আসছিল নাউন থেকে। আবার ধরো অ্যাডভার্ব কার সাথে সম্পর্ক করে আসছে? অ্যাডজেক্টিভ থেকে। এই যে ধরো এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসটা যদি একসাথে তুমি ফেলো তাহলে তুমি কি পাবা? কি পাবা বলো? তুমি পাবা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওই যে পিএডি প্যাড পড়াবো, ঠিক আছে, পিএডি প্যাড এটা পড়াবো, সমস্যা নেই। তাহলে এই যে জিনিসটা মনে থাকবে ডিয়ার স্টুডেন্টস, তাকাও। তাহলে আর্টিকেল প্লাস, তাহলে আমি কি লিখতে পারি? এ ভেরি বিউটিফুল প্লেস। কি লিখলাম? এ ভেরি বিউটিফুল প্লেস, এ ভেরি বিউটিফুল প্লেস, এ ভেরি বিউটিফুল প্লেস। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বলো দ্রুত বলো, বুঝছো না বুঝো নাই? তাহলে এটা সবসময় ব্যবহৃত হতে পারে, এটা সবসময় ব্যবহৃত হতে পারে, ঠিক আছে।
এটা সবসময় আছে। এখন আসো আরেকটা কোয়েশ্চেন যেটা অলরেডি ভর্তি পরীক্ষায় আসছে, হি প্লেড ব্যাড ইন দ্য ফাইনাল ম্যাচ। আমাকে বলো তো সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট, দ্রুত বলবা, উইদিন সেকেন্ডস। হি প্লেড ব্যাড ইন দ্য ফাইনাল ম্যাচ, সেন্টেন্সটা হয়েছে নাকি হয় নাই? দ্রুত বলো, দ্রুত বলো। ভাইয়া সব টপিক আলাদাভাবে পড়াবেন না, এমনভাবে রুল দিয়ে পড়াবেন, এটা নিয়ে আলোচনা করলে ভালো হতো। আরে বাবা রে, আবারও একই প্রশ্ন, আবারও একই প্রশ্ন। আমরা তো বলেই দিস যে টপ 100 গ্রামাটিক্যাল রুলস পড়াবো আগে, এটাই তোমাদের বেসিক। তোমাদের বেসিকটা এখান থেকে ডেভেলপ করব। এই বেসিক ডেভেলপ করার পরে আমরা আলাদা করে নাউন ক্লাসিফিকেশন, প্রোনাউন ক্লাসিফিকেশন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লাসিফিকেশন, ইউজেস, পজিশন, টেন্স, টেন্স মার্কার, কন্ডিশনালস সব পড়াবো। আমি না করছি পড়াবো না? না করছি? তা তুমি এইটার উত্তর দাও, বেশি কথা বলো কেন? ক্লাসের বিষয়ে বেশি কথা না, তোমার কমেন্ট পড়াটাই আমার ভুল হয়েছে। এরপর থেকে তোমার কমেন্ট আমি পড়বো না, যদি সেটা যুক্তিসঙ্গত কমেন্ট না হয়। কথাটা বুঝতে পারছো? এক্সেপশন আছে নাকি কোনো? এই যে, তার মানে তুমি কোয়েশ্চেনই ধরতে পারো নাই। আসো এই যে তাকাও, তো এক্সেপশন থাকবে না। সাবজেক্টের পরে এটা কি ভার্ব না? তাহলে ভার্ভকে প্রশ্ন করো, ভার্ভকে প্রশ্ন করো। এইটার উত্তর কেউ দিতে পারলা না যে কোথায় ভুল আছে, তাহলে ভার্ভকে প্রশ্ন করো। আর এটা ব্যাড, ব্যাড তো একটা অ্যাডজেক্টিভ রে, ব্যাড একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে ব্যাড কি এখানে হবে? এই ভার্ভ যদি লিঙ্কিং ভার্ভ না হয় তাহলে কি অ্যাডজেক্টিভ বসতে পারে? বসতে পারে না। তাহলে 100% এটা কি? এটা একটা রং। তাহলে এটাকে যদি কারেক্ট করতে হয় আমাকে কি লিখতে হবে? হি প্লেড ব্যাডলি। কি লিখতে হবে? হি প্লেড ব্যাডলি ইন দ্য ফাইনালস বা ইন দ্য ফাইনাল ম্যাচ। সে খুব বাজে ভাবে খেলছে। এখন ব্যাডলির একটা সিনোনিম কি? ব্যাডলির একটা সিনোনিম হচ্ছে ওই একই ঘুরে ফিরা, হি প্লেড পোরলি। হি প্লেড হোয়াট? পোরলি। তাহলে বুঝতে পারছো এইবার এই নাউন প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এটা কি আর ভুল হবে? আমাকে বলো, দ্রুত বলো, এটা কি ভুল হবে? দ্রুত বলো, ভুল হবে? দ্রুত বলো। না। তাহলে লাস্ট একটা কোয়েশ্চেন দেই, এইটা পারলে মোটামুটি আমরা বুঝছি বলা যায়। ঠিক আছে? তাহলে আমি বললাম যে দিস প্লেস looks, this place looks beautifully। দেখি বলো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? বলো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? দিস প্লেস লুকস বিউটিফুলি, দিস প্লেস লুকস বিউটিফুলি। দেখি কয়জন আনসার দিতে পারো, দ্রুত দ্রুত। বলো দিস প্লেস লুকস বিউটিফুলি। গুড, ভেরি গুড। তাহলে ভেরি গুড শামীম আহমেদ, ভেরি গুড, মাশাল্লাহ। এইটাই তো চাই। এই যে দেখো শামীম কিন্তু ধরে ফেলছে, শামীম ধরে ফেলছে। তাহলে কি শামীম যেহেতু ভুল ধরে ফেলছে, ওই যে আরেকটা ছোট ভাই শামীম আছে এবার দাঁড়াইছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের যে ওই যে কি নির্বাচন ডাকসুতে, কি মনে হয় আমাদের শামীম আহমেদের মতো ওই শামীম, মিস্টার শামীম কি জিতবে? বলো জিতে যাবে? তাহলে খেয়াল করো, আমি একটু আগেই বলছি সব কিছু এখানে দেখো, তোমাদের মনোযোগের অনেক ঘাটতি বাবা, অনেক ঘাটতি, মনোযোগ বাড়াইতে হবে। এইখানে আমি একটা শব্দ লিখছিলাম লুক, দেখো এই জন্য বলি ক্লাস করতে হবে, খুব মনোযোগ দেয়া। লুক হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব, এইটার পরে সবসময় নাউন ফ্রেজ অথবা কি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে। তাইলে বাবা এইখানে খুব ভালো করে তাকাইতে হবে, প্লেস লুকস, এই যে লুকস এইটা আমার লিঙ্কিং ভার্ব। এটা আমার কি ভার্ব? এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব।
তাহলে লিঙ্কিং ভার্বের পরে কখনোই কি বসবে না, লিঙ্কিং ভার্বের পরে কখনোই, এইটা ছিল অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসবে না। তাহলে কি বসবে, বসবে অ্যাডজেক্টিভ। তাহলে আনসার কি হবে, দিস প্লেস লুকস বিউটিফুল। তাহলে আগে বলো তো, পুয়ার যদি নাউন হয়, কি বলছি, পুয়ার যদি নাউন হয় তাহলে এর, সরি পুয়ার নাউন হয় বলতেছি, দেখছো আমারও মাথায় গেছে। পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, পুয়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে নাউন ফর্ম কি, এই নাউন ফর্ম দুইটা, একটা হচ্ছে পোভার্টি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কি পোভার্টি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে দ্য পুয়ার, আরেকটা হচ্ছে কি দ্য পুয়ার। সো বেসিকলি আমাকে চিন্তা করতে হবে দ্য পুয়ার হচ্ছে কি একটা সাবজেক্ট আলটিমেটলি, হ্যাঁ সাবজেক্টিভে বসে। পোভার্টিও একটা সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকবে পোভার্টি, পোভার্টি একটা কন্ডিশনের নাম, পোভার্টি দারিদ্র, দারিদ্রতা, দরিদ্রতা। তাহলে দ্য পুয়ার, দ্য পুয়ার মিনস হচ্ছে দ্য পুয়ার পিপল, দ্য পুয়ার মিনস হচ্ছে দ্য পুয়ার পিপল। এটা প্রায় পরীক্ষায় আসে। এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এইটা, সেটা কি, সেটা হচ্ছে এইটাকে আমরা বলে থাকি একটা স্পেশাল নামে কমন প্লুরাল নাউন। কি বলে থাকি, কমন প্লুরাল নাউন। কি হবে, কমন প্লুরাল নাউন। বুঝতে পারছো না বুঝো নাই, দ্রুত বলো, বুঝতে পারছো না বুঝো নাই? তাহলে প্রত্যেকটা জিনিস আমাকে ধরে ধরে বোঝার ক্ষমতা রাখতে হবে। যদি আমি সেটা রাখি তাহলে বুঝবো। এই যে দেখো, শেষ করি এখন আমরা রুল নাম্বার কিসে চলে যাই, তোমাদের লিঙ্কিং ভার্বের প্রবলেম। তাহলে আমরা রুল নাম্বার 2 শেষ করছিলাম, 2 এর পরে 3 পড়ছিলাম, এখন আমরা আসবো রুল নাম্বার 4-এ। কোথায় আসবো, রুল নাম্বার 4-এ। তার আগে একটু এদিক ওদিকের পড়া একটু বলি। এই যে ল্যান্ড অফ রিভার্স, রিভারাইন কান্ট্রি, এরকম দেখো আমরা একটু আগে পড়ছিলাম হচ্ছে হোমলি, কি বলছি, হোমলি। দেখো হোমলি এনভায়রনমেন্ট আমরা বলি না, হোমলি এনভায়রনমেন্ট মানে কি, একদম নিজের বাসার মতো, একদম নিজের বাসার মতো যে এনভায়রনমেন্টটা তাকে বলা হয় হোমলি এনভায়রনমেন্ট। তাহলে এই যে হোমলি এনভায়রনমেন্ট, হোমলি একটা কি অ্যাডজেক্টিভ, আর এনভায়রনমেন্ট হচ্ছে কি একটা নাউন। হোমলি এনভায়রনমেন্ট, কি বলছি, হোমলি এনভায়রনমেন্ট। তাহলে এরকম আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অ্যাট হোম। কি আসে সেটা, অ্যাট হোম। দেখো এগুলো আমাদেরকে পড়তে হবে, কোথায় পড়তে হবে, বেশি বেশি করে। এই জন্য আমি বলছি যে বেশি বেশি করে মেমোরাইজিং পার্ট পড়তে হবে। তার জন্য আমি অলরেডি তোমাদেরকে শিট দিয়ে দিছি, ওই শিটগুলোই এনাফ। ওই শিটগুলো A to Z পড়লে তুমি সহজে আটকাবা না কোনো পরীক্ষায়। হ্যাঁ আইবি এর ব্যাপার আলাদা, বা মানে বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে আইবি এর যে পরীক্ষাগুলো হয় এই ব্যাপার আলাদা, কারণ ওইখানে ভোকাবুলারি অন্য লেভেলের হয়, আরেকটু স্ট্যান্ডার্ড হয়, আরেকটু কঠিন হয়, বেশি কঠিন হয়। তো এগুলো ছাড়া নর্মাল যত ইয়া আছে, এক্সামগুলো আছে, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ওই ঢাবি হোক, ইয়া হোক, ওগুলোর বেশিরভাগ জিনিসই কভার করে ফেলবে আমাদের যেই ম্যাটেরিয়ালসগুলো। সো অ্যাডমিশন ইংলিশ হাইলাইটস তোমাদেরকে দিছি, ওইটা একটু পইরো। তাহলে অ্যাট হোম মানে কি, অ্যাট হোম দিয়ে বোঝাচ্ছে দক্ষ, বাংলায়, বাংলায় কি বোঝাচ্ছে, দক্ষ। এবং এইটা ইংলিশে হচ্ছে স্কিলড অথবা স্কিলফুল, স্কিলড অথবা কি স্কিলফুল, স্কিলড অথবা স্কিলফুল কিছুকে বোঝাচ্ছে অ্যাট হোম। ঠিক আছে, এটা বিসিএস আসছে, 2বার আসছে বিসিএস এ। প্রথমবার আসছে কিভাবে, হি ইজ অ্যাট হোম ইন ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স বানান ভুল করে না এমন কোনো স্টুডেন্ট নাই, এই ম্যাথমেটিক্স বানান ভুল করে না, ম্যাথমেটিক্স বানান ঠিক রাখবা। তাহলে অ্যাট হোম মানে কি, এই যে হি ইজ স্কিলড, তাহলে অ্যাট হোমকে আমরা স্কিলড দ্বারা কি করতে পারি, সাবস্টিটিউট করতে পারি, স্কিলড ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, বুঝছো, বুঝছো। কিন্তু এইটাকে আবার যদি বলে অন্য একটা ফ্রেজ দিয়ে, তখন সেটাকে আমরা বলি গুড অ্যাট। আমরা কি বলি, গুড অ্যাট, গুড অ্যাট। এইটাও বিসিএস আসছে, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। তখন আর ইন লাগে না,
তখন এই ইনটা উজ্জ্ব থাকে, তাহলে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। বুঝতে পারছো? তাহলে গুড অ্যাট যেহেতু আছে, ব্যাড আছে, কি আছে? ব্যাড অ্যাট, সেম জিনিস। ব্যাড অ্যাট মানে কি? ব্যাড অ্যাট মানে হচ্ছে সে আনস্কিলফুল। সে কি? ব্রিটিশ ওয়েতে লিখতেছি আনস্কিলফুল, অথবা সে হচ্ছে আনস্কিলড। তার মানে আমরা লিখতে পারি যে হি ইজ, এটাও বিসিএস আসছে, হি ইজ নট ব্যাড অ্যাট প্লেইং টেনিস। হি ইজ নট ব্যাড অ্যাট প্লেইং টেনিস। বলো, পারবা? মনে থাকবে সবার? দ্রুত বলো, সবার মনে থাকবে? তাহলে এইভাবে করে আমাদেরকে না এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। এই যে গুড অ্যাট ব্যাড অ্যাট, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, তোমাদের বেলাও আসতে পারে। দেয়ার ইজ এ হিউজ চান্স যে তোমাদের বেলাও চলে আসছে। ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো বা এই যে ব্যবহারগুলো, এই যে ফ্রেজের ব্যবহারগুলো, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে তো বিপদ। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। হ্যাঁ, গুড এর ট্রান্সলেশন আসছিল, ম্যাথমেটিক্সের জায়গায় আমি লিখে দিচ্ছি নিচে, এটা আসছিল ট্রান্সলেশন। সে ভালো ট্রান্সলেশন করতে পারে, ইজ গুড অ্যাট ট্রান্সলেশন। ওকে। আবার এই অ্যাট হোম কিন্তু হোমলি বোঝায়, এই জন্যই লিখছি, কিন্তু এই ব্যাপারগুলো কানেক্টেড। এই অ্যাট হোমের আরেকটা অর্থ হতে পারে হোমলি। আরে ফিল অ্যাট হোম একটা ফ্রেজ আছে, কি আছে? ফিল অ্যাট হোম। ধরো তোমার বন্ধু তোমার বাসায় আসছে, প্রথমবার একটু আনইজি ফিল করতেছে, আনকমফোর্টেবল ফিল করতেছে। আনইজি, আনকমফোর্টেবল, লেখো, লেখো আন ইজি। যাহাই আনইজি তাহাই কি? আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল। এন্ড অফকোর্স এরা কি? অফকোর্স এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এদের যে নাউন ফর্মটা আছে, যে কমফোর্ট আর ডিসকমফোর্ট, কমফোর্ট হচ্ছে নাউন, এটার অ্যান্টোনিম, এটার কি অ্যান্টোনিম হচ্ছে ডিসকমফোর্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝা গেছে? কি টায়ার্ড লাগতেছে? টায়ার্ড লাগতেছে? অনেক বেশি পড়া? পড়া অনেক বেশি না, এগুলো নর্মাল পড়া, এটা আহামরি কোনো পড়া না। যা আমরা পড়তেছি এগুলো আহামরি কোনো পড়া না। লেট মি টেল ইউ, লেট মি টেল ইউ, এগুলো আহামরি কোনো পড়াই নাই, জাস্ট নর্মাল পড়া, জাস্ট নর্মাল থিংস। ডে টু ডে লাইফে আমরা যা যা কিছুতে ইউজ টু, এই হচ্ছে থিংস। ঠিক আছে? তো প্যারা দিব না, রুল নাম্বার 4-এ চলে যাব। রুল নাম্বার 4-এ গিয়ে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, রুল নাম্বার 4-এ আমরা দেখব হচ্ছে কিসের ব্যবহার? আমরা দেখব হচ্ছে লিঙ্কিং ভার্বের ব্যবহার। রুল নম্বর 4, লিঙ্কিং ভার্বের ব্যবহার। আর অ্যাডমিশন ফেজটাই একটু এরকমই, একটু বড় বড় ক্লাস। এটা শুধু এইখানে না, যে কোনো কোর্সে তুমি থাকো, যে কোনো কোর্সে তুমি থাকো, এটা এরকম হবে, কিচ্ছু করার নাই। একটু এটা সাথে অ্যাডাপ্ট করতে হবে। মাত্র অ্যাডাপ্টের কথা বললাম না, দেখো মাত্র অ্যাডাপ্টের কথা বললাম না, এই দেখছো, এখন না বললে আমার খারাপ লাগবে। একটা শব্দ আছে অ্যাডাপ্ট, এটার মানে হচ্ছে দক্ষ। এখানে লিখে দেই, পরে বলবো স্যার লেখে নাই, স্যার দুষ্ট লোক, ভালো না, স্যার কিছু পড়ায় না। অ্যাডাপ্ট এইটাও হচ্ছে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়, বা দক্ষ, অ্যাডাপ্ট। বুঝতে পারছো? এই শব্দটা ভুইল না। ঠিক আছে? অ্যাডাপ্ট, ADEPT, অ্যাডাপ্ট। ওকে। রুল নাম্বার 4 হচ্ছে লিঙ্কিং ভার্বের। রুল নাম্বার 4 কি? লিঙ্কিং ভার্বের। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। পারবো স্যার একজন লিখছো, ধন্যবাদ, ভাল লাগছে, তোমার এনার্জি ভাল লাগছে। তাহলে আসো, লিঙ্কিং ভার্বের কাজ কি? প্রথম কথা, লিঙ্কিং ভার্বের কাজ হচ্ছে কানেকশন মেক করা। কি করা? কানেকশন মেক করা।
লিঙ্কিং ভার্বের প্রথম জিনিসটা হচ্ছে এরা খুবই কি ভার্ব বলতো, এরা হচ্ছে রিলেটেড টু সেন্সরি অর্গান। বেশিরভাগ বেশিরভাগ রিলেটেড টু কি, দুইটা জিনিস আমি লিখবো, বেশি কিছু লিখবো না। একটা হচ্ছে কি রিলেটেড টু সেন্সরি অর্গান, এই যে রিলেটেড টু, এইটাও ভর্তি পরীক্ষায় আসছে। রিলেটেড টু মানে সম্পর্কিত, রিলেটেড টু মানে কি সম্পর্কিত। তা রিলেটেড টু কি সেন্স, রিলেটেড টু কি সেন্স। আর দুই নাম্বার হচ্ছে লিঙ্কিং ভার্বগুলো কি ফিলিং প্রকাশ করে। রিলেটেড টু কি ফিলিং, আচ্ছা রিলেটেড টু তো লিখি নাই, সরি, ফিলিং লিখে ফেলতেছে আগে আগে। রিলেটেড টু ফিলিং, বুঝতে পারছো? তাহলে লিঙ্কিং ভার্বগুলো মনে রাখতে অনেক উপদীপু 10-20 এই সে অনেক কিছু আছে। এখন আমি আসলে আমি এত কিছু বলতে পারবো না, আমার মানে আমি না এইরকম ছন্দ বানাইতে পারি না। ছন্দ তোমরা বানাই নিও, ছন্দ তোমরা বানাই নিও, ছন্দ তোমরা বানাই নিও, ঠিক আছে? আমি একটু লিখি আগে। ধরো লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকাম, কি আছে বিকাম। লিঙ্কিং ভার্ব হচ্ছে ফিল, ফিল। লিঙ্কিং ভার্ব হচ্ছে সাউন্ড, লিঙ্কিং ভার্বকে সাউন্ড। লিঙ্কিং ভার্ব হচ্ছে স্মেল, লিখলাম। লিঙ্কিং ভার্ব হচ্ছে টেস্ট। লিঙ্কিং ভার্ব হচ্ছে তোমার বিকাম, ফিল, সাউন্ড, স্মেল, টেস্ট। তারপর হচ্ছে লুক, কি লিখলাম আমরা লুক। লিঙ্কিং ভার্ব হচ্ছে স্টে। লিঙ্কিং ভার্ব হচ্ছে গ্রো। তো দেখো তো ওইখানে আমরা অনেকগুলো লিখছিলাম না, দেখো তো সবগুলো এখানে আছে, আছে সবগুলো আছে, আছে, তার থেকে বেশি আমরা লিখছি। তাহলে আমার সাথে সাথে লিঙ্কিং ভার্বগুলো একটু পড়ো তো, লিঙ্কিং ভার্বগুলো একটু পড়ো তো। এগুলো কিন্তু এক ধাক্কায় মনে রাখতে হবে, এক ধাক্কায়, এক ধাক্কায় অন্তত এইগুলো তো মনে রাখতেই হবে যেগুলো লিখছি। স্যার যেগুলো লিখছি এগুলো মনে রাখতে হবে। দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ অ্যাপিয়ারও হতে পারে, আমি লিখতেছি। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে লিখবো, মানে প্রথম সারিতে কারা, দ্বিতীয় সারিতে কারা। এটা হচ্ছে প্রথম সারির লিঙ্কিং ভার্ব, এরা হচ্ছে প্রথম সারির লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এদের তোমার লাগবেই, এদেরকে তোমার ইউজ করতেই হবে, ওকে? আমি দ্বিতীয় সারির লিঙ্কিং ভার্ব একটু পরে বলবো। এটা তোমরা পড়ছো কিনা একবার আমাকে দ্রুত বলো, দ্রুত বলো। লিখছো? ওকে, এরপর আসো যে সেকেন্ড ইয়ারের লিঙ্কিং ভার্বগুলো। এরা এরকম, ধরো রিমেইন, সিম, তারপরে কারা, তারপর হচ্ছে ওই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। মনে থাকবে? তাহলে এরা হচ্ছে সেকেন্ড টিয়ারের লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব এগুলো, এগুলো যদি জানি আমার আর কিছু লাগবে না, ঠিক আছে? এদেরকে যদি আমি জানি এবং শিখি তাহলে আমার আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তাহলে পারবা? মনে থাকবে এই জিনিসগুলো? দ্রুত বলো, মনে থাকবে? আমি আবারও বলি, আমি স্লাইড আকারে কিছুই পড়াবো না, কারণ স্লাইড আকারে আমি শুধু প্র্যাকটিস ক্লাস করাবো, যখন কোয়েশ্চেন থাকবে ওইটা হবে স্লাইড। আর তাছাড়া আমরা ধরে ধরে লিখে লিখে পড়বো। ধরে ধরে লিখে লিখে পড়ার যে মানে অর্থটা, সেটা হচ্ছে তোমার পড়াটা এখানেই অনেকখানি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আসো সরাসরি বাক্যে চলে যাই। তাহলে ধরো আমি যখন বাক্যগুলো বানাবো, কালারটা চেঞ্জ করে নিই। তাহলে প্রথম বাক্যটা আমি এরকম বানাইলাম, কি বানাইলাম? দিস ফুড, খেয়াল করো, দিস ফুড, রাতের খাবার খাইছো না? রাতের খাবার খাইছো না? দিস ফুড টেস্টস, এইটা একদম টোফেল থেকে আসে, ওয়েল নাকি গুড, তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি, খেয়াল করো। তারপর প্রশ্ন আসছে যে ইট
স্মেলস ব্যাড অথবা ব্যাডলি। তারপরে প্রশ্ন আসছে she is looking beautiful বা বিউটিফুলি। বলো কি উত্তর দিবা? একদম সিম্পল। এগুলো টোফেলে এরকম করে আছে, টোফেল আছে না একটা, টোফেলের প্রিপারেশনের জন্য ক্লিপস টোফেল, ব্যারন্স টোফেল, এরকম অনেক টাইপের টোফেল আছে, মানে যার নামে হয় আর কি, ক্লিপসের নামে, ব্যারন্সের নামে। তাহলে দিস ফুড, এটা কি আমার সাবজেক্ট না? সাবজেক্ট না। এই যে আমার সেন্স অর্গানের একটা ভার্ব না, এটা টেস্ট করা। তাহলে এটা একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? লিঙ্কিং ভার্বের পরে বসবে অ্যাডজেক্টিভ। এটা ভুল। ওয়েল হচ্ছে কি একটা অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে একটা কি অ্যাডভার্ব, এই জন্য এটা ভুল। তাহলে দিস ফুড টেস্টস গুড, দিস ফুড টেস্টস গুড। আচ্ছা, ইট স্মেলস ব্যাড অথবা ব্যাডলি, দুর্গন্ধ ছড়ায় না। তাহলে কি বলবা? আমরা একটু আগে এই টাইপের একটা উদাহরণ দেখছি, অলরেডি আমরা দেখছি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্যাড এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি অ্যাডজেক্টিভ। আর ব্যাডলি এটা ইনকারেক্ট, এইটা ইনকারেক্ট। কেন? কারণ ব্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? তাহলে ইট স্মেলস ব্যাড, ইট স্মেলস ব্যাড, নট ব্যাডলি। তারপরে কি বলছে? শি ইজ লুকিং বিউটিফুল অর বিউটিফুলি। তাহলে খেয়াল করো, শি ইজ লুকিং, বাবা এখানে লুকিং আছে, তাহলে অবভিয়াসলি এরপরে অ্যাডভার্ব হবে না, এরপরে কি হবে? এরপরে হবে বিউটিফুল, কারণ বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে 100% এটা রং আনসার, কারণ এটা একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? বোঝা গেছে? সিম্পল না? ইজি না? ইজি না? তাহলে ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো এইরকম যে, খেয়াল করো, বোঝার চেষ্টা করো। ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো হচ্ছে এরকম যে, হি সিমস ড্যাশ, আসলো এরকম, এ আনহ্যাপি, বি হ্যাপিনেস। বলো কি উত্তর হবে? হি সিমস ড্যাশ। তাহলে আমাকে আগেই মনে রাখতে হবে কি, এই যে সিম, দেখো এই যে কে আছে, এই যে বেটা সিম, এই সিম তো নিজে একটা কি বলো, এই সিম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। অফকোর্স যখন আমরা আনসার করব, when we will answer the question, এখানে একটা কি বসবে? এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, কারণ অলরেডি আমরা জানি যে হ্যাপিনেস এটা একটা নাউন, এটা একটা নাউন। আনসারটা হবে কি আনহ্যাপি, কারণ আনহ্যাপি একটা কি অ্যাডজেক্টিভ। তারপর আমরা বললাম আরে তার দেখতে খুব অখুশি লাগতেছে, হি সিমস আনহ্যাপি, তাকে দেখতে অখুশি লাগছে, হি সিমস আনহ্যাপি। তাহলে 100% আমরা এটা লিখতে পারবো। মনে রাখতে হবে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস কি? এই সেন্টেন্সটা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাপিনেস মনে রাখবা, এটাও লিখে রাখো যে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে, এটা লিখে রাখো, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? হি সিমস আনহ্যাপি, বাট হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস কি? হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, আপেক্ষিক একটা ব্যাপার। এইখানে এই টার্মটা হচ্ছে বেসিকলি একটা নাউন, আর এই রিলেটিভটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে সবার? মনে থাকবে? বুঝতে পারছো? তাহলে লিঙ্কিং ভার্ব দিয়ে যদি প্রশ্ন আসে, পারবা? বহু টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো এরকম আসতে পারে যে ইট সাউন্ডস গুড, ইট সাউন্ডস গুড। ভাই এই যে সাউন্ডের ব্যবহার আমরা কালকে পড়বো, আরো বিস্তারিত কালকের ক্লাসে পড়বো। এই সাউন্ডের বহু ব্যবহার আছে ভাই। এই ইট সাউন্ডস গুড, এই প্ল্যানটা তো ভালোই লাগতেছে, ইট সাউন্ডস গুড, প্ল্যানটা ভালো লাগতেছে। তাহলে এখানে সাউন্ডটা হচ্ছে কি একটা
লিঙ্কিং ভার্ব, এখানে সাউন্ডটা একটা কি লিঙ্কিং ভার্ব, গুড একটা কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা বলি না স্টে পজিটিভ, স্টে কাম, তার মানে এই যে সেন্টেন্সগুলো, এই যে দেখো স্টে পজিটিভ, তাহলে স্টে হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এই যে কাম বলো পজিটিভ বলো এরা হচ্ছে কি, এরা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে ভাই কি অ্যাডজেক্টিভ। দেখো পজিটিভের নাউন ফর্ম হচ্ছে কি পজিটিভিটি, পজিটিভের নাউন ফর্ম কি পজিটিভিটি, এটা কি নাউন ফর্ম। তাহলে পড়াশোনায় জোশ লাগবে, কি লাগবে জোশ লাগবে, তাহলে এরকম বহু আমরা ইউজ করতে পারবো। তো এত কিছুতে আমরা যাব না, আমরা জাস্ট একটা জিনিস ইউজ করবো। আমি সাউন্ডস গুডের কথা বলছি, আমরা অনেক সময় সাউন্ড হেলথ বলি, কি বলি আমরা সাউন্ড হেলথ, সাউন্ড হেলথ। এই সাউন্ড হেলথ মানে কি, এই সাউন্ড দিয়ে মূলত গুডকে বোঝাচ্ছে, সাউন্ড দিয়ে কি বোঝাচ্ছে গুড অথবা হেলদি কন্ডিশনকে বোঝাচ্ছে, হেলদি গুড অথবা হেলদি কন্ডিশনকে বোঝাচ্ছে। এন্ড অফকোর্স আমরা জানি যে সাউন্ড হচ্ছে কি এখানে একটা অ্যাডজেক্টিভ, সাউন্ড একটা কি অ্যাডজেক্টিভ। এগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে। আজকের ক্লাসটা শেষ করবো একটা উদাহরণ দিয়ে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট উদাহরণ। ধর আমি একটা সেন্টেন্স দেখলাম, আই এম নট ফিলিং ওয়েল, আই এম নট ফিলিং ওয়েল, হি ইজ ফিলিং আনওয়েল। দেখো আই এম নট ফিলিং ওয়েল, হি ইজ ফিলিং আনওয়েল, একই টাইপের সেন্টেন্স, একই টাইপের সেন্টেন্স। খেয়াল করো প্যাটার্নটা, এখানে নট অবভিয়াসলি একটা অ্যাডভার্ব, এটা লিখে রাখো, নট একটা অ্যাডভার্ব। এই নোটটা আমি সবসময় লিখে রাখি, তোমাদেরকেও লিখে দিচ্ছি। একটা হচ্ছে নো প্লাস নাউন, একটা হচ্ছে কি নো প্লাস নাউন, আর একটা হচ্ছে নট প্লাস ভার্ব বা অ্যাডভার্ব বা সিচুয়েশনে অ্যাডজেক্টিভ। এটা লিখে রাখো সবাই, সবাই এটা লিখো, এটা প্রায়ই পরীক্ষায় কাজে লাগে। হ্যাঁ, এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো, হ্যাঁ এটা একটু লিখে রাখো, ডান। তাহলে কি বললাম, এই নোটা হচ্ছে একটা ডিটারমিনার, এটা কি এটা ডিটারমিনার, কখনো কখনো এটা অ্যাডভার্ব হিসেবে বসে বাক্যের শুরুতে। আর নট হচ্ছে বেসিকলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব না, নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব পরীক্ষায় আসে, আমি লিখে দিচ্ছি, লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। নেগেটিভ অ্যাডভার্ব হচ্ছে নেভার, সেলডম, বেয়ারলি, রেয়ারলি, ঠিক আছে। হ্যাঁ, নেভার, সেলডম, বেয়ারলি, রেয়ারলি, নট, এগুলো হচ্ছে সব কি নেগেটিভ অ্যাডভার্ব, মনে থাকবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাকে তোমাকে প্রশ্ন দিবে, পরীক্ষায় প্রশ্নটা কি থাকবে, পরীক্ষায় প্রশ্নটা দিবে হচ্ছে এরকম যে এখানে ওয়েল কোন পার্টস অফ স্পিচ, বলো কে কে উত্তর করতে পারবা, ওয়েল কোন পার্টস অফ স্পিচ, আই এম নট ফিলিং ওয়েল। তার আগে তোমাদেরকে দুইটা জিনিস বুঝাই দেই। সো বেসিকলি গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গুড একটা কি অ্যাডজেক্টিভ, আর বেসিকলি ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে একটা কি অ্যাডভার্ব, ওয়েল একটা কি অ্যাডভার্ব। এবং এর একটা উদাহরণ আমি একটু আগেও দিছিলাম, ধরো ছোট করে আবার লিখে দেই। ধরো করে একজন লিখলো যে হি সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়, হি সিংস ওয়েল। তাহলে এই যে এখানে ওয়েলটা, এই ওয়েলটা একটা অ্যাডভার্ব, এই ওয়েলটা একটা কি অ্যাডভার্ব, হি সিংস ওয়েল, এই ওয়েলটা একটা অ্যাডভার্ব। তাহলে আই এম নট ফিলিং ওয়েল, এটা কি একটা অ্যাডভার্ব হওয়া উচিত ছিল না, বলো এটা একটা অ্যাডভার্ব হওয়া উচিত ছিল না, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। এই ভুলটাই হয়, আর এইটাই পরীক্ষা এই জন্য দেয়, বুঝতে পারছো, এই ভুলটাই হয়। এই ওয়েলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেন, কারণ এটা এই যে ফিলিং এর পরে বসছে। আমরা জানি ফিল, আমরা জানি ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এখানে যেহেতু এম ছিল তাই এটা ফিলিং এ পরিণত হয়েছে, বি ভার্বের পরে ভিআইএনজি। তাহলে আই এম নট ফিলিং ওয়েল, এই ওয়েলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বাবা,
এইখানে কিন্তু ওয়েল অ্যাডভার্ব না, আবারও বলতেছি এটা হেলথ কন্ডিশনকে বোঝায়। অর্থাৎ যখনই হেলথ কন্ডিশনকে বোঝায় তখন ওয়েলটা কি হয়ে যায়, হেলথ কন্ডিশনে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আই এম ফিলিং আনওয়েল, এই আনওয়েলও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি বলতে পারতা ফিলিং গুড মানে একটা কি ছিল, একটা মিম ছিল অনেক বছর আগে, করোনার পরপর না আগের মনে নাই, সাকরাইন উৎসবে ওই যে ঘুরি ওড়ায় পুরান ঢাকায়, কয় ফিলিং গুড। তো যাই হোক, ওই ফিলিং গুড স্যার গুড কেন লেখেন নাই এখানে, আই এম নট ফিলিং গুড লিখলে সমস্যা কি, হ্যাঁ লিখতে পারো, আই এম নট ফিলিং ওয়েল যা, আই এম নট ফিলিং গুড তা, হি ইজ ফিলিং ব্যাড যা, হি ইজ ফিলিং আনওয়েল তা। সো এই পাশে আমি যাওয়ার সময় তোমাদেরকে এটা লিখে দিয়ে গেলাম, এই যে ব্যাড লিখলেও হয়ে যাবে, আবার এখানে তুমি চাইলে কি লিখতে পারো, গুডও লিখতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাসে ছিলা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ তোমাদের যে বেসিকের ব্যাপারটা এইটা তোমরা এখন ধীরে ধীরে একটু ক্লিয়ার হচ্ছ এবং আশা করি তোমরা বুঝতে পারতেছো। মনে রাখতে হবে একটা জিনিস, যে যদি তুমি শিখতে চাও তাহলে তুমি সঠিক জায়গায় আছো, তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। যদি সঠিক ব্যবহার না করো তাহলে আলটিমেটলি কিছু করতে পারবে না। আর ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাক্সেসটা এখনো আছে, দ্রুত এক্সাম ওয়েবসাইটে আগামীকালের মধ্যে সবাই জয়েন করো, কারণ আগামীকালের পর থেকে কিন্তু এক্সাম হবে। আজকের এই ক্লাসের উপর আপাতত কোনো এক্সাম হবে না, আগে তোমরা ডাইজেস্ট করো, আগে তোমরা ডাইজেস্ট করো। আমরা কালকের ক্লাসটা করি, তারপর আমরা এক্সাম সংক্রান্ত আলোচনায় যাব, কিভাবে এক্সাম দিবা সেটাও বলে দিব। সো পড়তে থাকো, পড়া শুরু করো একটু আধটু করে, আর সব কিছু কিন্তু গুছিয়ে দিয়েছি। ইভেন আমি বারবার বলছি যে আমার এই রেকর্ডেড ক্লাস করেও তুমি ভালো জায়গায় চান্স পাইতে পারবা যদি তুমি প্র্যাকটিস করো, এনাফ এনাফ প্র্যাকটিস করো, এনাফ প্র্যাকটিস। কালকের কিন্তু এই যে এনাফের রুলস, তারপরে এই যে এই টাইপের রুলস তো গেছে, এই অ্যাডভার্বের কিছু স্পেশালিটি আছে ওইসবের রুলস, তারপরে এই যে ইউজ টু, আরও বিভিন্ন ধরনের রুলস কালকে পড়াবো। সো অবশ্যই কালকের ক্লাসেও জয়েন করে ফেলবা। আল্লাহ হাফেজ।